সো তাহলে এর আগে পর্যন্ত আমরা দেখেছিলাম যে তড়িৎদ্বার বিভব বা ইলেকট্রোড পোটেনশিয়াল কাকে বলে এই পর্যন্ত। তার আগে শর্ট ব্রিজ, তার আগে গ্যালভানিক সেল, এগুলো সব দেখেছিলাম। ঠিক আছে, গ্যালভানিক সেলের ইন্ট্রোডাকশন, কীভাবে অ্যানোডে রিয়াকশন হয়, ক্যাথোডে রিয়াকশন হয়, এইসব দেখেছিলাম। আজকে যেগুলো পড়াবো সেগুলো হচ্ছে কি অক্সিডেশন পোটেনশিয়াল অ্যান্ড রিডাকশন পোটেনশিয়াল, তার মধ্যে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল বা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে কি গ্যালভানিক সেল রিপ্রেজেন্টেশন, একটা সেলকে কিভাবে রিপ্রেজেন্ট করব সেটা নিয়ে কথা বলবো আমরা। থার্ড হচ্ছে কি ইএমএফ অফ আ সেল, একটা সেলের তড়িৎ চালক বল যেটাকে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স বলি, সেটা কাকে বলবো, কিভাবে আমরা সেটার কনসেপ্টটা ক্লিয়ার করব। আর হচ্ছে কি নার্নস্ট ইকুয়েশন, যে নার্নস্ট ইকুয়েশনটা কখন কিভাবে অ্যাপ্লাই করব আমরা। ঠিক আছে, সো আজকে প্রথম আমরা শুরু করতে চলেছি অক্সিডেশন অ্যান্ড রিডাকশন পোটেনশিয়াল। সো দেখো, অক্সিডেশন পোটেনশিয়াল যেটা আমরা ওপি বলে ডিনোট করব। ঠিক আছে, যেখানে দেখতে হবে ওপি বুঝতে হবে অক্সিডেশন পোটেনশিয়ালের কথা আমরা বলছি। তাহলে অক্সিডেশন হয় কোথায়? আমরা কি জানি অক্সিডেশন মানে কি জারণ, তাই তো? অক্সিডেশন কোথায় হয়? অ্যানোডে হয়। তাহলে যে ইলেকট্রোডে অক্সিডেশন হচ্ছে তাকে আমরা বলবো, সেই ইলেকট্রোডের পোটেনশিয়ালটাকে বলবো আমরা অক্সিডেশন পোটেনশিয়াল। তাহলে ইলেকট্রোড where oxidation takes place, সেটার পোটেনশিয়ালটাকে আমরা বলবো কি অক্সিডেশন পোটেনশিয়াল। ঠিক আছে, সেটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি যে ই ওপি, ই সাফিক্স ওপি। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো রিডাকশন পোটেনশিয়াল। রিডাকশন পোটেনশিয়াল, রিডাকশন তাহলে কি, যে তড়িৎদ্বারে রিডাকশন হচ্ছে, রিডাকশন কোথায় হয়? রিডাকশন হয় ক্যাথোডে। তাহলে যে তড়িৎদ্বারে রিডাকশন হচ্ছে সেই তড়িৎদ্বারের বিভবটাকে আমরা বলবো কি রিডাকশন পোটেনশিয়াল। ঠিক আছে, তাহলে রিডাকশন হচ্ছে কোথায়? ক্যাথোডে। ওকে, ক্যাথোডে হচ্ছে। এখন এটাকে আমরা ডেফিনেশন করি যে ইলেকট্রোড in which by in where reduction takes place, সেটাকে আমরা কি বলছি রিডাকশন পোটেনশিয়াল, যেটাকে আমরা আরপি দিয়ে ডিনোট করব। কি দিয়ে ডিনোট করব? আরপি, বা এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি ই আর পি। ওকে, তাহলে কি বলো, যেখানে জারণ ঘটছে সেই তড়িৎদ্বারের বিভবটাকে আমরা বলবো কি জারণ বিভব বা অক্সিডেশন পোটেনশিয়াল। যেখানে বিজারণ ঘটছে সেটাকে আমরা বলবো কি, সেই তড়িৎদ্বারের বিভবটাকে আমরা বলবো বিজারণ বিভব বা রিডাকশন পোটেনশিয়াল। এখন ঘটনা হচ্ছে এই যে অক্সিডেশন পোটেনশিয়াল বা রিডাকশন পোটেনশিয়াল আমরা মেজার করব, ক্যালকুলেট করব, এটা কিন্তু অ্যাট এনি টেম্পারেচার, অ্যাট এনি টেম্পারেচার, টেম্পারেচারের ভ্যালু যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, এক্সেপ্ট 25 ডিগ্রি সেলসিয়াস, এক্সেপ্ট 25 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, অ্যাট এনি প্রেশার, যে কোনো চাপে, এক্সেপ্ট 1 atm, এক বায়ুমণ্ডলীয় চাপ। আর হচ্ছে কি অ্যাট এনি কনসেন্ট্রেশন, অ্যাট এনি কনসেন্ট্রেশন এক্সেপ্ট 1 মোলার। ঠিক আছে, তাহলে এই যে অক্সিডেশন পোটেনশিয়াল আর রিডাকশন পোটেনশিয়ালটা আমরা ক্যালকুলেট করছি, এটা কিন্তু যে কোনো উষ্ণতায় বা যে কোনো চাপে বা যে কোনো গাঢ়ত্বে, কোনো সলিউশন যে কোনো গাঢ়ত্বে আমরা কিন্তু এই রিডাকশন পোটেনশিয়াল বা অক্সিডেশন পোটেনশিয়ালটা ক্যালকুলেট করব। ঠিক আছে, আমরা কিন্তু কোনো স্ট্যান্ডার্ড স্টেটে আমরা ক্যালকুলেট করছি না। ঠিক আছে,
তাহলে শুধু অক্সিডেশন পটেনশিয়ালটাকে আমরা লিখছি ই অফ ওপি, আর রিডাকশন পটেনশিয়ালটাকে আমরা লিখছি ই অফ আরপি at any state, any temperature, any pressure and any concentration. But স্ট্যান্ডার্ড স্টেটে যদি আমরা ক্যালকুলেট করি, স্ট্যান্ডার্ড স্টেট বলতে কি বোঝে দেখো, স্ট্যান্ডার্ড স্টেট মানে প্রমাণ অবস্থা বলতে কি বোঝে বলো তো? টেম্পারেচার থাকবে কত, 25 ডিগ্রি সেলসিয়াস মানে 298 কেলভিন, প্রেসার থাকবে কত 1 atm and কনসেন্ট্রেশন কত থাকবে 1 মোলার। তাহলে অ্যাট স্ট্যান্ডার্ড স্টেট প্রমাণ অবস্থায় মানে 298 কেলভিন উষ্ণতা, 1 বায়ুমণ্ডলীয় চাপ আর 1 মোলার গাঢ়ত্বে কোন তড়িৎদ্বারের যে বিভবটা তাকে আমরা বলি প্রমাণ তড়িৎদ্বার বিভব, এবং সেই তড়িৎদ্বারটি যদি অ্যানোড হয় তাহলে তার বিভবটাকে বলবো প্রমাণ জারণ বিভব, আর যদি ক্যাথোড হয় তাহলে সেটাকে আমরা বলবো কি প্রমাণ বিজারণ বিভব। এবং প্রমাণ অবস্থাকে আমরা ই নট দিয়ে ডিনোট করি, কি দিয়ে ডিনোট করি ই নট। তাহলে অক্সিডেশন পটেনশিয়ালটা প্রমাণ অবস্থায় কি হয়ে গেল ই নট ওপি, আর রিডাকশন পটেনশিয়ালটা প্রমাণ অবস্থায় হয়ে গেল ই নট আরপি। ঠিক আছে, সো আরেকবার প্রথম থেকে বলে দিচ্ছি, অক্সিডেশন পটেনশিয়াল তাকেই বলবো অ্যানোডে যে রাসায়নিক বিক্রিয়াটি ঘটবে বা যে হাফ রিঅ্যাকশনটা ঘটবে সেই রিঅ্যাকশনের যে ইলেকট্রোড পটেনশিয়ালটা হবে সেটাকে আমরা বলবো কি তার অক্সিডেশন পটেনশিয়াল। ক্যাথোডে যে রিঅ্যাকশনটা ঘটবে সেই রিঅ্যাকশন ঘটার দরুন ক্যাথোডে যে পটেনশিয়াল ডিফারেন্সটা ক্রিয়েট হবে তাকে আমরা বলবো রিডাকশন পটেনশিয়াল। এবং এটা যে কোনো উষ্ণতায়, যে কোনো চাপে এবং যে কোনো কনসেন্ট্রেশনে হতে পারে। এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি ইওপি মানে ইলেকট্রোড পটেনশিয়াল অফ অক্সিডেশন পটেনশিয়াল, আর ইলেকট্রোড পটেনশিয়াল রিফার্স টু রিডাকশন পটেনশিয়াল। ঠিক আছে, এটা যে কোনো উষ্ণতা, যে কোনো চাপ এবং যে কোনো গাঢ়ত্বে হতে পারে। কিন্তু যদি প্রমাণ অবস্থার কথা বলি, স্ট্যান্ডার্ড স্টেটের কথা, তাহলে টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস হতে হবে, উষ্ণতা 298 কেলভিন যেটা, চাপ থাকতে হবে 1 atm, কনসেন্ট্রেশন 1 মোলার। সেটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড স্টেট বা প্রমাণ অবস্থা। সে অবস্থায় যদি জারণ বিভব নিই তাহলে প্রমাণ জারণ বিভব বলবো ই নট ওপি, আর প্রমাণ বিজারণ বিভব বলবো ই নট আরপি। সো ঠিক আছে, সবাই একবার স্ক্রিনশট নিয়ে নাও, হয়েছে বেশ। দেখো এখন যে আমরা ই ওপি আর কি পেলাম ই আরপি, আমরা এটা প্রমাণ করব, মানে এটা দেখিয়ে দেবো যে অক্সিডেশন পটেনশিয়াল আর রিডাকশন পটেনশিয়াল এই দুটো বিপরীত, সাইনে বিপরীত, এদের চিহ্নটা বিপরীত। কিরকম, ধরো একটা রিঅ্যাকশন আমি লিখছি যে এটা এক্সাম্পল, ধরো Zn 2 প্লাস 2 ইলেকট্রন, সেখান থেকে কি হচ্ছে জিঙ্ক, এটা ইকুয়েশন নাম্বার 1। তাহলে এখানে কি হয়েছে রিডাকশন হয়েছে, তাহলে আমরা লিখতে পারি কি ই আরপি। এখানে আমরা ইআরপি ক্যালকুলেট করতে পারবো, তাই তো, যেহেতু রিডাকশন হয়েছে ক্যাথোডে। অ্যানোডের ক্ষেত্রে কি লিখতে পারি, যে একই রিঅ্যাকশন, জাস্ট আমি রিঅ্যাকশনটাকে অপোজিট করে দিচ্ছি। তোমরা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে দেখেছো এনথালপি ক্যালকুলেট করার সময় রিঅ্যাকশনকে আমরা উল্টো করে দিতে পারি, রিঅ্যাকশনকে উল্টো করে দিলে সাইনটা অপোজিট হয়ে যাবে। সো Zn 2 প্লাস 2 ইলেকট্রন, তাহলে এটা হয়েছে অক্সিডেশন রিঅ্যাকশন, জারণ রিঅ্যাকশন। তাহলে এখানে যেটা পাবো সেটা হচ্ছে জারণ বিভব, সেটা কি ইওপি পাবো। তাহলে দেখো এক ধরনের রিঅ্যাকশনকে আমরা দুই ভাবে কি করলাম, একই রিঅ্যাকশনকে দুই ভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারলাম, যার জন্য দুই রকম বিজারণ, দুই রকম তড়িৎদ্বার বিভবের মান আমরা পেলাম। তাহলে এখানে যদি ইআরপি হয় তাহলে রিঅ্যাকশন, সেকেন্ড রিঅ্যাকশনটা কি এক নম্বর রিঅ্যাকশন ঠিক অপোজিট রিঅ্যাকশন। তাহলে আমরা এরকম লিখতে পারি না যে ই আরপি is equal to negative of EOP, দেখা যায় তো, জাস্ট নেগেটিভ হয়ে গেছে। বা এরকম লিখতে পারি, এখানে এটা লিখতে পারি, বা এরকম লিখতে পারি নেগেটিভ অফ
ইআরপি লিখতে পারি, যেহেতু আমরা উল্টে দিয়েছি রিঅ্যাকশনটাকে, জাস্ট উল্টে দিয়েছি। এটা যদি ইলেকট্রন পোটেনশিয়াল ইআরপি হয়, তাহলে সেকেন্ড রিঅ্যাকশনে ইলেকট্রন পোটেনশিয়ালটা নেগেটিভ অফ ইআরপি হবে, যেটাকে আমরা ইওটি বলছি। তার মানে কোন তড়িৎদ্বারের জারণ বিভব সমান কি ঋণাত্মক বিজারণ বিভব, বা কোন তড়িৎদ্বারের বিজারণ বিভব সমান হচ্ছে ঋণাত্মক জারণ বিভব। তাহলে ব্যাপারটা বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, ওকে। তার মানে আমরা জানতে পারলাম যে কোন তড়িৎদ্বারের জারণ বিভব সমান ঋণাত্মক বিজারণ বিভব, মানে জারণ বিভব এবং বিজারণ বিভবের মানটা সমান, কিন্তু তাদের চিহ্নটা হচ্ছে কি আলাদা। ওকে, এবার আমরা একটু সেল রিপ্রেজেন্টেশনটা শিখে নেব। সেল রিপ্রেজেন্টেশন, সেল রিপ্রেজেন্টেশন, এখানে অনেক রুল টুল আছে, হ্যাঁ রুল আছে, অনেক নিয়ম আছে। আমিও তো নিয়ম টিয়ম লেখাচ্ছি না, নিয়ম লেখে ফালতু লেন্দি হয়ে যাবে ক্লাসটা। সো দেখো, আমি একটা এক্সাম্পল দিয়ে করাচ্ছি। ধরো একটা কমপ্লিট আয়নিক ইকুয়েশন লিখি, যে ধরো লিখলাম Zn সলিড প্লাস Cu2 প্লাস অ্যাকুয়াস, সেখান থেকে কি হয়েছে Zn2 প্লাস অ্যাকুয়াস প্লাস Cu সলিড। ঠিক আছে, এখন দেখো তো কোথায় কোথায় জারণ হয়েছে, কোথায় বিজারণ হয়েছে। দেখো জারণ মানে কি, জারণের সংখ্যা বৃদ্ধি। এখানে জারণ সংখ্যা 0 ছিল, এখানে কত হয়েছে +2, এখানে ছিল +2, এখানে হয়েছে 0। তাহলে জারণ সংখ্যা বৃদ্ধি হলে জারণ হবে, জারণ সংখ্যা হ্রাস হলে বিজারণ হবে। তাহলে জিঙ্ক থেকে Zn2 প্লাস এটা হয়ে গেছে অক্সিডেশন, আর কপার 2 প্লাস থেকে কপার হয়ে গেছে কি রিডাকশন। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? তাহলে তাহলে দেখো, আমরা একটা সেলকে রিপ্রেজেন্ট করব একটা ভার্টিক্যাল লাইন দিয়ে। একটা সেলের দুটো বিভবকে, মানে অক্সিডেশন বিভব আর হচ্ছে রিডাকশন বিভব পটেনশিয়াল, দুটো বিভবকে আমি একটা ভার্টিক্যাল লাইন দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে অক্সিডেশন বিভব কোথায় হয়েছে, জিঙ্ক থেকে Zn2 প্লাসে, জিঙ্ক থেকে কি হয়েছে Zn2 প্লাসে অক্সিডেশন বিভব হয়েছে। তাহলে আমি কি দেখাবো, জিঙ্ক থেকে চেঞ্জ হয়েছে কোথায় Zn2 প্লাস, জিঙ্ক থেকে চেঞ্জ হয়েছে কোথায় Zn2 প্লাস। এই চেঞ্জটাকে একটা ভার্টিক্যাল দিয়ে দেখাবো। এটা গেল একটা সেলের, একটা হাফ সেলের, এবং এই হাফ সেলটা কোথায় হচ্ছে, এই হাফ সেলটা হচ্ছে অক্সিডেশন হচ্ছে, তার মানে এটা লেফট সাইডে থাকবে। তাহলে এটা হয়ে গেল লেফট সাইড। অক্সিডেশন কোন সাইডে হয়, আমি বলছিলাম লোন প্রসেস, লোন LOAN, LOAN, লোন মানে কি লেফট সাইড অক্সিডেশন, অ্যানোড নেগেটিভ। তার মানে লেফট সাইড অক্সিডেশন হচ্ছে, সেই অক্সিডেশনটা কোথা থেকে কোথায় হচ্ছে, জিঙ্ক থেকে Zn2 প্লাস হচ্ছে। এবার এবং সেটাকে একটা কি ভার্টিক্যাল লাইন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব। ভার্টিক্যাল লাইন মাঝখানে মানে কি, এই এখান থেকে এখানে জাস্ট কি হয়েছে, চেঞ্জটা হয়েছে। এটা একটা ধাপ গেল, এটা একটা হাফ সেলের কথা বললাম আমি। এবং কি করতে হবে, যে এদের ব্র্যাকেটে এদের ফিজিক্যাল স্টেটটা দিতে হবে। তাহলে জিঙ্কের ফিজিক্যাল স্টেটটা কি সলিড, তো সলিডের তো কোনো কনসেন্ট্রেশন হয় না, তাই এখানে আমরা কোনো কনসেন্ট্রেশন দেব না। অ্যাকুয়াস সলিউশন, Zn2 প্লাস কি একটা আয়ন, আয়ন সবসময় দ্রবণে থাকে, হ্যাঁ আয়ন সবসময় দ্রবণে থাকে, আর ইলেকট্রন সবসময় ধাতুতে থাকে, কঠিন পদার্থে থাকে, এটা মনে রাখবে। আমরা এই যে আয়ন ইলেকট্রনের খেলা বলছি, আয়ন সবসময় কোথায় থাকবে, দ্রবণে। তার মানে এটা হচ্ছে এর জলীয় দ্রবণ, অ্যাকুয়াস লিখে দিলাম। এবার অ্যাকুয়াস লিখে কোনো কোনো ক্ষেত্রে অ্যাকুয়াস না লিখে আবার সরাসরি কি দিয়ে দেয়, ওর গাঢ়ত্ব লিখে দেয়, বা ব্র্যাকেটে এরকম করে সি মোলার ধরো, সি মোলার, সি ফর গাঢ়ত্ব, যে কোনো একটা গাঢ়ত্ব ধরো 0.1 মোলার এরকম লিখলাম। তাহলে কি একটা ভার্টিক্যাল লাইন দিয়ে আমি জাস্ট চেঞ্জটা দেখাচ্ছি, লেফট সাইডের জারণ হচ্ছে সেটা একটা ভার্টিক্যাল লাইন দিয়ে আমি চেঞ্জটা দেখাচ্ছি। এবার কি, এটা একটা হাফ সেল, লেফট সাইড হাফ সেলের মাঝে কি থাকে, হাফ সেল লেফট সাইড হাফ সেল আর রাইট সাইড হাফ সেলের মাঝে কি থাকে, ধরো এখানে একটা হাফ সেল আর এখানে একটা হাফ সেল, এখানে জিঙ্ক এখানে কপার, গ্যালভানিক সেলে। তাহলে এখানে মাঝে কি থাকে, সল্ট ব্রিজ। তাহলে সল্ট ব্রিজটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব, ডাবল ভার্টিক্যাল লাইন দিয়ে রিপ্রেজেন্ট করব।
ডাবল ভার্টিক্যাল লাইন দিয়ে রিপ্রেজেন্ট করে দিলাম সল্ট ব্রিজটাকে। এবার আমি রাইট সাইডে কি হয়, রাইট সাইডে অলওয়েজ কি থাকে, রিডাকশন ঘটে। এবং রাইট সাইডে কি হয়, রাইট সাইডে ক্যাথোডটা থাকে, রাইট সাইডে ক্যাথোড, আর লেফট সাইডে হয় কোথায়, অ্যানোড। ওকে, রাইট সাইডে ক্যাথোড আর লেফট সাইডে অ্যানোড। তাহলে ক্যাথোডে কি ঘটেছে, ক্যাথোডে ঘটেছে বিজারণ, রিডাকশন ঘটেছে। বিজারণটা কোথা থেকে কোথা হয়েছে, কপার 2+ থেকে কপারে হয়েছে, কপার সলিডে হয়েছে, পরমাণু একটা অ্যাটম তৈরি করেছে। তাহলে ঘটনা হচ্ছে চেঞ্জটাকে আমি বলছি একটা ভার্টিক্যাল লাইন দিয়ে দেখো, ঠিক আছে। এখানে চেঞ্জটাকে ভার্টিক্যালে দেখিয়েছি, এই ভার্টিক্যাল লাইনটা। আর এখান থেকে এই যে চেঞ্জ Cu2+ থেকে Cu এর যে চেঞ্জটা, এটা আমি একটা সিঙ্গেল ভার্টিক্যাল লাইন দিয়ে দেখাবো। তাহলে Cu2+ অ্যাকুয়াস, এখানে C1 মোলার, তো এর কনসেন্ট্রেশন দেখা যাচ্ছে C2 মোলার, এরকম করে দেওয়া থাকতে পারে, ঠিক আছে, যেহেতু অ্যাকুয়াস সলিউশনে রয়েছে। সিঙ্গেল ভার্টিক্যাল লাইন চেঞ্জ হয়েছে কোথায়, কপারে চেঞ্জ হয়েছে, সলিডের তো কোনো কনসেন্ট্রেশন থাকে না। ব্যাপারটা বোঝা গেছে। তাহলে আমি কি বললাম, একটা হাফ সেলের চেঞ্জটাকে, একটা হাফ সেল, সে অক্সিডেশন হাফ সেল হোক বা রিডাকশন হাফ সেল হোক, এটার চেঞ্জটাকে আমরা কিভাবে দেখাবো, চেঞ্জটাকে দেখাবো হচ্ছে কি একটা সিঙ্গেল ভার্টিক্যাল লাইন দিয়ে, উলম্ব রেখা দিয়ে দেখাবো। এবং সেই চেঞ্জটা অক্সিডেশন হতে পারে বা রিডাকশন হতে পারে। এবং অক্সিডেশন যদি হয় তাহলে লেফট সাইডে অলওয়েজ আমরা কি অ্যানোডটাকে রাখবো, তাই না। লেফট সাইডে অ্যানোড, রাইট সাইডে ক্যাথোড, লেফট সাইডে জিঙ্ক, রাইট সাইডে কপার ফর ক্যালভানিক সেল। আরো অনেক এক্সাম্পল, আরো কম্বিনেশন অনেক কিছু হতে পারে, বাট এটা আমাদের বইয়ে দেওয়া রয়েছে তাই আমরা এটা পড়ি, এটা আমরা এই রীতি আমাদের চলে এসেছে আর কি। তাহলে চেঞ্জটাকে আমি দেখালাম একটা সিঙ্গেল ভার্টিক্যাল লাইন দিয়ে। তাহলে লেফট সাইড এবং রাইট সাইডের মাঝখানে কিন্তু সল্ট ব্রিজ, এবং সল্ট ব্রিজের পর রাইট সাইডে ক্যাথোডটা দেখাবো, যেখানে রিডাকশন হচ্ছে। তাহলে ক্যাথোড হচ্ছে কোথা থেকে কোথায়, রিডাকশন হচ্ছে কোথা থেকে কোথায়, কপার 2+ থেকে কপার। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা। তাহলে লেফট সাইডে হচ্ছে অ্যানোড, রাইট সাইডে ক্যাথোড, আর মাঝখানে যেটা ডাবল ভার্টিক্যাল লাইন যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সল্ট ব্রিজ। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে। ঠিক আছে, একবার টুক করে স্ক্রিনশট নিয়ে নাও, টুক করে নাও, হয়েছে বাস। ধর আমি আর একটা দিলাম, যে একটা রিঅ্যাকশন লিখছি, জিঙ্ক সলিড প্লাস Ag প্লাস অ্যাকুয়াস, সেখান থেকে হয়েছে ধরো Zn2 প্লাস অ্যাকুয়াস, সেখান থেকে Ag সলিড। চেঞ্জ হয়েছে কোথা থেকে কোথায়, এখান থেকে এটা অবভিয়াসলি অক্সিডেশন, এখান থেকে এটা অবভিয়াসলি কি রিডাকশন। আর আমি কি বলেছিলাম, অক্সিডেশনকে রাইট সাইডে লেফট সাইডে রাখতে, ঠিক আছে, অ্যানোডটা। তার মানে চেঞ্জ হয়েছে কি জিঙ্ক সলিড, সিঙ্গেল ভার্টিক্যাল লাইন, চেঞ্জটা দেখাচ্ছি Zn2 প্লাস অ্যাকুয়াস, এখানে গাঢ়ত্ব দেওয়া থাকবে C1 মোলার, ঠিক আছে, ওটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে। এটা অ্যানোড হয়েছে, এবার কি ডাবল ভার্টিক্যাল লাইন দেবো, বাস। এটার মানে কি সল্ট ব্রিজ। তো রাইট সাইডে কি ঘটেছে, Ag পজিটিভ অ্যাকুয়াস, এটা আমি দিয়ে দিলাম C2 মোলার, ঠিক আছে। সিঙ্গেল ভার্টিক্যাল লাইন চেঞ্জ হয়েছে, Ag প্লাস থেকে কি হয়েছে Ag সরি, এটা হয়ে গেল কি সেল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, বোঝা গেছে। আবার বললো যে সেল রিপ্রেজেন্টেশন থেকে রিঅ্যাকশন বার করতে, একই ব্যাপার। এখান থেকে যদি রিঅ্যাকশন বার করতে দেয় তো কি করব, এখান থেকে এই চেঞ্জটা লিখব, এখান থেকে এই চেঞ্জটা লিখব, পেয়ে যাবো একটা সেল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, ধরো আমি করেই দিচ্ছি একটা, ধরো এটা মুছে দাও, উপরেরটা মুছে দাও। রিঅ্যাকশন থেকে সেল কিভাবে তৈরি করতে হয় শিখিয়ে দিয়েছি, এবং সেল থেকে রিঅ্যাকশন কিভাবে তৈরি করব। আমরা চেঞ্জ হয়েছে কোথা থেকে, এখান থেকে এটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তার মানে Zn সলিড দুটো ইলেকট্রন লুজ করেছে, বাস অ্যাকুয়াস সেখানে প্লাস 2 ইলেকট্রন,
ইকুয়েশন নাম্বার 1, ঠিক আছে। ইকুয়েশন নাম্বার 2 এ কি হয়েছে, Ag প্লাস চেঞ্জ হয়েছে Ag তে, সো Ag প্লাস অ্যাকুয়াস চেঞ্জ হয়েছে কোথায়, সিঙ্গেল ইলেকট্রন নিয়ে চেঞ্জ হয়েছে Ag সলিড, ইকুয়েশন নাম্বার 2। এবার ঘটনা হচ্ছে কি, আগের ইকুয়েশন যখন আমি এখানে 4 ইকুয়েশন লিখেছিলাম সেই ইকুয়েশনে কিন্তু ব্যালেন্স করিনি, বাট আমাকে এরকম থেকে এই যদি দেওয়া থাকে, এটা যদি সেল দেওয়া থাকে, সেল থেকে যদি রিঅ্যাকশন লিখতে হয় তাহলে কিন্তু আমাকে ডেফিনেটলি ব্যালেন্স করতে হবে। দেখো এবার এখানে কি ব্যালেন্স আছে, অবভিয়াসলি নেই। কেন, এখানে নাম্বার অফ ইলেকট্রন অফ টু হাফ রিঅ্যাকশন আর নট ইকুয়াল। সো ইকুয়াল করতে গেলে দেখো 1 নম্বর ইকুয়েশনে ইলেকট্রন কত আছে, দুটো। 2 নম্বর ইকুয়েশনে ইলেকট্রন কত আছে, একটা। তাহলে দুটো করতে হবে আমাকে, তাহলে কি করলাম, ইকুয়েশন নাম্বার 2 কে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 2Ag প্লাস 2 ইলেকট্রন প্লাস 2Ag, ঠিক আছে। এবার আমি দুটো ইকুয়েশনকে অ্যাড করে দিলাম, তাহলে এই 2 ইলেকট্রন আর এই 2 ইলেকট্রন, লেফট সাইডে 2 ইলেকট্রন, রাইট সাইডে 2 ইলেকট্রন ক্যান্সেল হয়ে যাবে। তাহলে লেফট সাইডে কি চলে আসবে বলো তো, জিঙ্ক সলিড প্লাস 2Ag প্লাস অ্যাকুয়াস, সেটা চেঞ্জ হচ্ছে কোথায়, জিঙ্ক 2 প্লাস অ্যাকুয়াস প্লাস কি 2Ag। ব্যাপারটা বোঝা গেছে? তো এই সেলটা থেকে আমরা এই ফুল আয়নিক ইকুয়েশনটা পেলাম। এরকমও দিয়ে দিতে পারে কোশ্চেনে, পরীক্ষায় দিয়ে দিতে পারে কোশ্চেন, যদি খুব সহজ হয় তাহলে এইসব দেবে, ঠিক আছে। সো চাপ নেওয়ার কিছু নেই, আসল ব্যাপার হচ্ছে কিভাবে তুমি শিখবে, শিখতে পারছো কিনা। তাহলে রিঅ্যাকশন থেকে সেলটা পাচ্ছি, সেল থেকে রিঅ্যাকশন পাচ্ছি, কোনো সন্দেহ আছে? তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নাও। বেশ, মুছে দিলাম তাহলে। দেখো তো ফার্স্ট হলো কি, অক্সিডেশন পোটেনশিয়াল, রিডাকশন পোটেনশিয়াল, দ্বিতীয় হলো সেল রিপ্রেজেন্টেশন। এবার থার্ড যেটা আমরা দেখব সেটাই লাস্ট এই ভিডিও, এবং সেটা একটুখানি বড় হবে, একটুখানি সময় লাগবে। সো থার্ড যেটা দেখবো আমরা সেটা হচ্ছে ইএমএফ অ্যান্ড নার্নস্ট ইকুয়েশন, ইএমএফ অ্যান্ড নার্নস্ট ইকুয়েশন। তো বেশ, শুরু করা যাক। তো ফার্স্ট আমরা দেখছি হোয়াট ইজ ইএমএফ, ঠিক আছে। ইএমএফ এর ফুল ফর্ম হচ্ছে কি, ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স, বাংলায় তড়িৎ চালক বল, তড়িৎ চালক বল। বা এটাকে আমরা কি করে লিখি, এটাকে কিভাবে লিখি বলতো, ই সেল বলি। এটাকে আমরা কি বলি, ই সেল, আমরা ই সেল হিসেবে এটাকে লিখি। আগে আমরা ইওপি লিখছিলাম, ইআরপি লিখছিলাম, আমরা এটাকে কি লিখবো, ই সেল। সো তড়িৎ চালক বল কাকে বলবো, দেখো এটার জন্য একটু ভালো করে আগের জিনিসগুলো একটুখানি বোঝো। ধরো লেফট সাইডে একটা ইলেকট্রোড ছিল, আমি জিঙ্ক আর কপারের ব্যাপারটাই দেখাচ্ছি, রাইট সাইডে একটা ইলেকট্রোড ছিল, ওকে। লেফট সাইডে ছিল জিঙ্ক, রাইট সাইডে ছিল কপার, তাহলে এটা হচ্ছে জিঙ্ক, এটা হচ্ছে কপার। কি করেছিলাম, তার দিয়ে যুক্ত করে দিয়েছিলাম, এটা অ্যামিটার বা ভোল্টমিটার, যা ইচ্ছে তাই, মানে ওখানে তুমি বাল্বও লাগিয়ে দিতে পারো, এত অ্যামিটার ভোল্টমিটারে বাদ দাও, এখানে একটা বাল্ব লাগিয়ে দিলে, যেখানে তড়িৎ প্রবাহ হচ্ছে কিনা সেটা দেখার জন্য, এটা ফ্লো অফ ইলেকট্রন, ঠিক আছে। আমরা দেখেছিলাম কি, যে জিঙ্কের ইলেকট্রোডটা হয়ে গেছিল কি আমাদের নেগেটিভ, তাই তো। আর কপারের ইলেকট্রোডটা হয়ে গেছিল কি আমাদের পজিটিভ, তাই তো। জিঙ্কটা হচ্ছে অ্যানোড, কপারটা হচ্ছে ক্যাথোড, এটা দেখেছিলাম আমরা। কিন্তু সলিউশনটা কি হয়ে গেছিল জিঙ্কের, সলিউশন জিঙ্ক, জিঙ্ক যে সলিউশনের ডোবানো ছিল সেটা কি হয়ে গেছিল, পজিটিভ হয়ে গেছিল। সো সলিউশনটা হয়ে যাচ্ছিল কি পজিটিভ, তাই তো। আর এর সলিউশনটা হয়ে যাচ্ছিল কি নেগেটিভ,
তাহলে কি কি দেখেছিলাম আমরা, যে জিঙ্কের ইলেকট্রোডটা নেগেটিভ, মানে নেগেটিভ অ্যানোড, পজিটিভ ক্যাথোড, কিন্তু সলিউশনটা জিঙ্কের যে সলিউশনে ডোবানো ছিল সেটা হয়ে গেছিল পজিটিভ। কেন? যেহেতু সলিউশনে ZN++ এর কনসেন্ট্রেশন বেড়ে গেছিল তাই। কপারের যে সলিউশনের কপারটা ডোবানো ছিল সেটা হয়ে গেছিল নেগেটিভ। কেন? সেখানে SO4 এর কনসেন্ট্রেশন বেড়ে গেছিল তাই। এখন ব্যাপারটা হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়াল কাকে বলেছিলাম, কোনো একটা ধাতব দণ্ডকে কোনো একটা সলিউশনে, তার লবণের সলিউশনে যদি ডুবিয়ে রাখা হয়, তাহলে সেই ধাতব দণ্ড এবং লবণের মধ্যবর্তী জায়গায় মানে পৃষ্ঠতলে একটি ইলেকট্রনিক দ্বৈত স্তরের সৃষ্টি হয়, যেটাকে আমরা ইলেকট্রিক্যালি ডাবল লেয়ার বলি। ইলেকট্রিক্যালি ডাবল লেয়ার তৈরি হয়, যার ফলে একটা তড়িৎ বিভবের সৃষ্টি হয়। দেখো এই লেয়ারটাতে, এই যে লেয়ার আমরা দেখতে পাচ্ছি, এই লেয়ারটাতে এই সারফেসটাই ভেতরে নেগেটিভ, বাইরে পজিটিভ। তাহলে দেখো এখানে অপোজিট চার্জ থাকছে, একটা অপোজিট চার্জ থাকলে সেখানে পটেনশিয়াল ডিফারেন্স হবে। তার মানে এখানে যেটা হচ্ছিল সেটা ইলেকট্রোড পোটেনশিয়াল বলছিলাম। তাহলে এটাকে আমরা বলছিলাম কি ইওপি, অক্সিডেশন পোটেনশিয়াল, এটাকে আমরা বলছিলাম ইআরপি। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? তাহলে দেখো অ্যানোডের জন্য অক্সিডেশন পোটেনশিয়াল, ক্যাথোডের জন্য রিডাকশন পোটেনশিয়াল, তাহলে দুটো আলাদা কিন্তু ইলেকট্রোড পোটেনশিয়াল। ঠিক আছে, এবার এদের যদি ডিফারেন্স বার করি, যে ডিফারেন্সের ধরুন কি হচ্ছে, এক্সটার্নাল সার্কিটে কারেন্ট ফ্লো হচ্ছে, সেটাকে আমরা কি বলবো, তড়িৎচালক বল বা ইএমএফ। ব্যাপারটা ভালো করে বোঝো, যে দুটো যখন আলাদা আলাদা করে বলছিলাম তখন তাদেরকে ইলেকট্রোড পোটেনশিয়াল বলছিলাম, তড়িৎদ্বার বিভব। ক্যাথোড তড়িৎদ্বার বিভব, অ্যানোড তড়িৎদ্বার বিভব আলাদা আলাদা। বাট দুজনকে যখন কানেক্ট করে দিচ্ছি আমরা এক্সটার্নাল সার্কিট দিয়ে, একটা ওয়্যার দিয়ে, একটা মেটাল ওয়্যার দিয়ে, তখন সেটা কিন্তু আর তড়িৎদ্বার বিভব থাকছে না। সেই তড়িৎদ্বার বিভবের পার্থক্যটা মানে ডিফারেন্সটাকে আমরা বলবো তাদের কি, তার বলো ইলেকট্রোমোটিভ ফোর্স। সো ইলেকট্রোমোটিভ ফোর্সের এক লাইনে যদি আমি ডেফিনেশন লিখি, তাহলে দেখো দ্য ডিফারেন্স বিটুইন the difference between electrode potential of anode and cathode। ঠিক আছে, অ্যানোড আর ক্যাথোডের তড়িৎ বিভবের পার্থক্য, তড়িৎদ্বার বিভবের পার্থক্যকে বলা হয় কি ইএমএফ, সেল ইএমএফ, ই সেল। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? the difference between বা the difference of electrode potential of anode and cathode। ঠিক আছে, the difference of between না লিখে of লিখো, the difference of electrode potential of anode and cathode, বা the difference of electrode potential of two electrodes। ঠিক আছে, বাস তাকে আমরা বলছি কি, তাকে আমরা বলি ইএমএফ, তাকে আমরা বলছি ইএমএফ। এখন কি লিখতে পারি, যে ইএমএফটাকে আমরা ই সেল লিখছি, তাহলে ই সেল ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি, যে ই ওপি, অক্সিডেশন পোটেনশিয়াল কোথায় পাচ্ছি আমরা, অ্যানোডে পাচ্ছি, প্লাস ই আর পি, এটা আমরা কোথায় পাচ্ছি, ক্যাথোডে, এটা আমরা কোথায় পাচ্ছি, ক্যাথোডে। এটা লিখতে পারে। ডিফারেন্স মানে নয় যে সবসময় আমরা কি নেব, তাদের বিয়োগফল নেব, সেটা নয় কিন্তু। ডিফারেন্স মানে সেটা এদের দুজনের যোগফল হতে পারে। ঠিক আছে, যোগফল হতে পারে, সাইন ডাজন্ট ম্যাটার। এই যে সাইনটা, যে কিভাবে আমি ইলেকট্রোমোটিভ ফোর্স অফ সেল বার করছি, সাইন ডাজন্ট ম্যাটার। তো এখানে ইলেকট্রোড পোটেনশিয়াল অফ অ্যানোড প্লাস ইলেকট্রোড পোটেনশিয়াল অফ ক্যাথোড, যেটা আমরা রিডাকশন পোটেনশিয়াল বলছি। ঠিক আছে, তাহলে অ্যানোডের যে ইলেকট্রোড পোটেনশিয়াল বা অক্সিডেশন পোটেনশিয়াল, সেটাকে আমি কি লিখতে পারি বলতো, যে নেগেটিভ অফ ইআরপি লিখতে পারি না, অফ অ্যানোড। অ্যানোডটা তো চেঞ্জ হবে না, বাট পোটেনশিয়াল তো চেঞ্জ হতে পারে। যেমন পোটেনশিয়াল এর সাথে সম্পর্কে এর আগে করেছিলাম, যে ইওপি ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ ইআরপি, কিন্তু ওটা অ্যানোডেই হচ্ছে, আমি অ্যানোডের জাস্ট রিডাকশন পোটেনশিয়ালটা নিচ্ছি।
দেওয়া আছে অক্সিডেশন পটেনশিয়ালের ভ্যালু, জাস্ট সামনে নেগেটিভ লাগিয়ে দেবো। যদি ধরো অক্সিডেশন পটেনশিয়ালের ভ্যালু দেওয়া থাকে 0.76 ভোল্ট, তাহলে রিডাকশন পটেনশিয়াল কত হয়ে যাবে? নেগেটিভ অফ 0.76 ভোল্ট। একই ব্যাপার, জাস্ট সাইন চলে আসবে, একটা অপোজিট সাইন চলে আসবে। তাহলে ব্যাপারটা বোঝা গেল। তো এখানে অক্সিডেশন পটেনশিয়াল অফ অ্যানোডটাকে আমি কি লিখে দিলাম? নেগেটিভ অফ রিডাকশন পটেনশিয়াল অফ অ্যানোড প্লাস ই অফ আর পি, মানে নেগেটিভ এই রিডাকশন পটেনশিয়াল অফ ক্যাথোড অফ। তাহলে আমি কি করতে পারি যে ই আর পি মাইনাস ইআরপি ক্যাথোড মাইনাস ইআরপি কি অ্যানোড। তোমাদের বইয়ে এই সম্পর্কটাই লেখা রয়েছে যে ই সেল ইজ ইকুয়াল টু ইসি মাইনাস ইএ। এটা লেখা আছে তো তোমাদের বইয়ে যে ই সেল ইজ ইকুয়াল টু ইসি মাইনাস ইএ। এই যে ই আর এই ই দুটোই কিন্তু রিডাকশন পটেনশিয়াল, দুটোই কিন্তু রিডাকশন পটেনশিয়াল। ঠিক আছে, আমি প্রথমে যখন অক্সিডেশন পটেনশিয়াল রিডাকশন পটেনশিয়াল লিখেছিলাম এখানে ব্র্যাকেটে দিয়েছিলাম এসিপি আর এসআরপি, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়াল আর স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল। তো ইউপ্যাকের মতানুসারে আমরা আই ইউ পি এ সি যে কোনো একটা সেলের ইলেকট্রোড পটেনশিয়াল তার রিডাকশন পটেনশিয়ালকেই ধরে নেওয়া হয়। কোনো একটা সেলের যদি বললো কোনো একটা সেলের অক্সিডেশন পটেনশিয়াল বা ইলেকট্রোড পটেনশিয়াল বললো অক্সিডেশন পটেনশিয়াল অনুসারে 0.76, তাহলে ধরে নিতে হবে তার ইলেকট্রোড পটেনশিয়াল মাইনাস অফ 0.76, বিকজ ইলেকট্রোড পটেনশিয়াল ইজ অলওয়েজ রিপ্রেজেন্টেড অ্যাজ রিডাকশন পটেনশিয়াল। এটা ইউপ্যাক বলেছে, এটা আমার কথা নয় কিন্তু। ইউপ্যাক নোমেনক্লেচার আমরা যা শিখেছি বা ইউপ্যাকের যত নিয়ম আমাদের অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে সব কিছু ইউপ্যাকে ঠিক করে দেয়। তাহলে দেখো আমরা একটা সূত্র পেলাম যে কোনো সেলের ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ হচ্ছে কি ওই সেলটির ক্যাথোডের রিডাকশন পটেনশিয়াল মাইনাস অ্যানোডের রিডাকশন পটেনশিয়াল। অ্যানোডের অক্সিডেশন পটেনশিয়াল হয় কিন্তু রিডাকশন পটেনশিয়াল করতে গেলে জাস্ট নেগেটিভ লাগিয়ে দেবো আমরা। তাহলে প্লাস ছিল আগে, নেগেটিভ করে দিয়েছি এখানে, দেখতে পেয়েছো ব্যাপারটা বোঝা গেছে? তার মানে অ্যাকচুয়ালি কোনো একটা সেলের ইলেকট্রোড পটেনশিয়ালকে আমরা তার কি বলবো? রিডাকশন পটেনশিয়াল বলবো। এটা ইউপ্যাক ঠিক করে দিয়েছে। ব্যাপারটা বোঝা গেছে? একবার স্ক্রিনশট নিয়ে নাও টুক করে। তাহলে প্রথম থেকে আরেকবার বলি যে ইলেকট্রোড পটেনশিয়াল কাকে বলে সেটা আগে ভিডিওতে তোমরা দেখেছো। এখন আমরা দেখলাম ইএমএফ কাকে বলে। ইএমএফটা কি? দ্য ডিফারেন্স অফ ইলেকট্রোড পটেনশিয়াল অফ টু ইলেকট্রোডস। দুটো তড়িৎদ্বার বিভবের পার্থক্যটাকে আমরা কি বলবো? ইলেকট্রোড এই ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স বা ই সেল বলবো। তো ই সেল মানে কি? ইওপি অফ অ্যানোড, মানে অ্যানোডের অক্সিডেশন পটেনশিয়াল প্লাস ক্যাথোডের রিডাকশন। ক্যাথোডে তো রিডাকশনই হচ্ছে, তো রিডাকশন পটেনশিয়াল। আবার আমরা আগে দেখেছি যে অক্সিডেশন পটেনশিয়াল আর রিডাকশন পটেনশিয়াল কি সাইনটা আলাদা, একই জিনিস বাট ওদের সাইনটা অপোজিট, বিপরীত পুরোপুরি। তাহলে ইওপি সমান আমরা কি লিখতে পারি? নেগেটিভ অফ ইআরপি, যেটা কার হচ্ছে? অ্যানোডের হচ্ছে, প্লাস আমরা কি লিখবো? ইআরপি অফ ক্যাথোড। তাহলে এখানে কি পেলাম? ইআরপি অফ ক্যাথোড মাইনাস ইআরপি অফ অ্যানোড। তার মানে ই সেল ইজ ইকুয়াল টু ইসি মাইনাস ইএ, ইসি মাইনাস ইএ। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? ইসি মাইনাস ইএ। তাহলে আরেকবার ক্লিয়ার করে লিখছি, একবার স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, তারপর আমরা ক্লিয়ার করে লিখছি যে ই সেল ইজ ইকুয়াল টু ইসি মাইনাস ইএ। এটা কোনো জায়গায় লেখা রয়েছে, কোনো জায়গায় এরকম লেখা রয়েছে যে ই এল সরি ই আর মাইনাস ই এল। আর মানে কি? রাইট সাইডে কে থাকে ক্যাথোড, এল মানে লেফট সাইডে কে থাকে অ্যানোড। এটা হচ্ছে ই সেল। এটা কি? অ্যাট এনি টেম্পারেচার অ্যাট এনি স্টেট, জাস্ট এখানে লিখে দাও অ্যাট এনি স্টেট, যে কোনো অবস্থা, এনি টেম্পারেচার, এনি প্রেসার, এনি কনসেন্ট্রেশন। ঠিক আছে, যে কোনো তাপমাত্রা। এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড নাই, এমনি ইলেকট্রোড পটেনশিয়াল। এবার স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়াল বা স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল আমরা কাকে বলবো? জাস্ট অ্যাট স্ট্যান্ডার্ড স্টেট
মানে কি 298 কেলভিন টেম্পারেচার, 1 atm প্রেসার বা 1 মোলার কনসেন্ট্রেশনে দেখতে হবে। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি লিখবো, জাস্ট নট জিরো লাগিয়ে দেবো মাথায়। ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট অফ ক্যাথোড মাইনাস ই নট অফ অ্যানোড। ঠিক আছে, আর এখানে মোক্ষম একটা জিনিস যেটা আমি একটু আগেই বললাম যে the reduction potential of a cell is represented by its cell potential by electrode potential। cell potential না বলে cell potential is cell potential কোনো একটি কোষের বা কোনো একটি সেলের তড়িৎ বিভব বলতে তার রিডাকশন পটেনশিয়ালকে বোঝায়। তার কি বোঝায়? রিডাকশন পটেনশিয়ালকে তার সেল পটেনশিয়াল বলে। এটা কার কথা? ইউক্লিডের কথা। মানে তড়িৎ বিভবকে বা ইলেকট্রোমোটিভ ফোর্সকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করছি বলো? রিডাকশন পটেনশিয়াল দিয়ে রিপ্রেজেন্ট করছি। ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ, গুড। এরপরে যে জিনিসটা আমি জাস্ট ইন্ট্রো দেব জিনিসটা, সেটা হচ্ছে নার্নস্ট ইকুয়েশন। সেটা কি ইকুয়েশন? নার্নস্ট ইকুয়েশন। নার্নস্ট ইকুয়েশন কিভাবে এলো সেটা আমি পরে এতে পড়াবো, বাট আজকে আমি জাস্ট বলবো নার্নস্ট ইকুয়েশনটা কি জিনিস। ঠিক আছে, তো আমরা জানতে পারলাম কি, দেখো এই ইকুয়েশন থেকে কিন্তু সহজেই আমরা স্ট্যান্ডার্ড স্টেটে যে কোনো সেলের আমরা কি বার করতে পারবো? বিভবটা বার করে নিতে পারবো, বা যে কোনো সেলের ইএমএফটা বার করে নিতে পারবো স্ট্যান্ডার্ড স্টেটে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড স্টেটে বার করতে পারবো। বাট এখানে তো টেম্পারেচার, প্রেসার বা কনসেন্ট্রেশন কিছু ফিক্স নেই। তাহলে আমরা যেখানে স্ট্যান্ডার্ড স্টেট ছাড়া বাকি অবস্থায় আমরা কিভাবে বার করতে পারবো? এটা সেই আমাদের রসায়ন বিজ্ঞান একটা বড় প্রশ্ন হলো যে স্ট্যান্ডার্ড স্টেট ছাড়া বাকি অবস্থায় কিভাবে আমরা কোনো সেলের বিভবটা বা ইএমএফটা কিভাবে আমরা বার করব, বা ভোল্টেজটা আমরা কিভাবে বার করব। তো সেখানে নার্নস্ট বলে একজন এলেন, নার্নস্ট বিজ্ঞানী, নার্নস্ট NERNST, নার্নস্ট ইকুয়েশন। তো নার্নস্ট ইকুয়েশন জাস্ট আমি লিখছি, ব্যাপারটা একটুখানি বলে দেবো যে E cell is equal to E naught cell negative of 0.059 by n log concentration of product by concentration of reactant। এটাকে আমরা আবার Q বলে দিতে পারি, মানে log P by R না লিখে log Q বলে দিতে পারি, যেটা হচ্ছে রিঅ্যাকশন কোশেন্ট। ঠিক আছে, তাহলে একটুখানি আমি এগুলোকে লিখে দিই যে E সেল কি, সেল পোটেনশিয়াল বা ইএমএফ অফ সেল at any state, তাই তো? যে কোনো অবস্থাতে কি কোনো একটা সেলের বিভবটা, পোটেনশিয়ালটা, ভোল্টেজটা কত। আর এটা কি স্ট্যান্ডার্ড স্টেটে, যে কোনো সেলের স্ট্যান্ডার্ড স্টেটে তাদের রিডাকশন পোটেনশিয়াল, এগুলো কিন্তু সবই রিডাকশন পোটেনশিয়াল। ইএমএফ মানে এটা কিন্তু রিডাকশন পোটেনশিয়াল। একটু আগেই বললাম যে কোন সেলের পোটেনশিয়ালটাকে অলওয়েজ রিডাকশন পোটেনশিয়ালই ধরা হয়। এটা কে ঠিক করেছে? ইউপ্যাক ঠিক করেছে। আর স্ট্যান্ডার্ড স্টেটে সবসময় দেওয়া থাকবে এটা কিন্তু কোশ্চেনে তুমি বার করে নিতে পারবে ঠিক করে। এটা কিভাবে বার করবে? এটা ওই যে একটু আগে সূত্র লিখে দিলাম যে ই ক্যাথোড মাইনাস ই নট অফ অ্যানোড, এই সূত্র ফেলে এটা বার করে নিতে পারবে ই সেলটা। তাহলে এটা কি লিখবো যে পোটেনশিয়াল, সেল পোটেনশিয়াল আর ইএমএফ
স্ট্যান্ডার্ড ইএমএফ, এসটিডি, স্ট্যান্ডার্ড ইএমএফ অফ সেল। বাস বাস, আর কিছু লেখার দরকার নেই। এমটা কি? নাম্বার অফ ইলেকট্রনস ট্রান্সফার, কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার্ড, নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার্ড, ঠিক আছে। আর পি, ডেল পিটা হচ্ছে কি? কনসেন্ট্রেশন or pressure of product, তাই তো? যদি কনসেন্ট্রেশন দেওয়া থাকে এরকম করে, প্রেশারে থাকলে 1 atm দিয়ে আমরা কাজ চালিয়ে নেব, সব করানো হবে। এটা হচ্ছে কি? কনসেন্ট্রেশন or pressure of reactants। তাহলে আমরা কি পেলাম? Nernst equation, E cell is equal to E naught cell negative of 0.059 by n log concentration of P by concentration of R, মানে concentration of product by concentration of reactant। সো এই পর্যন্ত তোমরা খুব ভালোভাবে পড়বে, ঠিক আছে। কোনো সমস্যা হলে আমাকে সাথে সাথে গ্রুপে জানাবে এবং সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবে। ভালো থেকো, সুখে থেকো।